দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ। শুরু করছি বিকেলের বিতর্ক। মর্মান্তিক মরিচঝাঁপি। 1979 সালের ঘটনার স্মৃতি আবার তাজা। কালই কর্মসূচি কেন্দ্রের শাসক দলের। ফের আলোচনায় মরিচঝাঁপি। 4 দশক আগের ঘটনা নিয়ে পথে নামছে বিজেপি। 31শে জানুয়ারি মরিচঝাঁপি চলো ডাক দিয়েছে তারা। কটাক্ষ বাম তৃণমূলের। স্বাধীনতার মূল্যে দেশ ছাড়া মানুষের দল সুদিনের খোঁজে ছিল তারা। মালকানগিরি দণ্ডকারণ্য ঘুরে মরিচঝাঁপি। একটু থিতু হওয়ার সুযোগ পেয়েছিলেন ওপার বাংলার ছিন্নমূল মানুষ। তারপর কাঁদানে গ্যাস, গুলি, মৃত্যু, রক্তে লেখা একটা ইতিহাস। তাকে আবার রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে এনে ফেলল বঙ্গ বিজেপি। তপশিলি মোর্চা 31শে জানুয়ারি মরিচঝাঁপি চলোর ডাক দিয়েছে। একটা সময় ছিল যখন আমাদের আন্দোলনের একটা লাইনও কোনো সংবাদ মাধ্যমে বেরোতো না। আজকের বিজেপি আর সেই বিজেপি নয়। সেজন্য আজকের মরিচঝাঁপি নিয়ে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেটা আলোচিত হচ্ছে। পৃথিবীর যে কোনো নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনাটি যুক্ত। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্ম যারা জানতে পারে তার জন্যই আমাদের এই প্রোগ্রাম। 50-60 দশকে বামেরাই ছিল উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্বে, কিন্তু 1979 মরিচঝাঁপি সিপিএমের কাছে আজও অস্বস্তির। উদ্বাস্তুদের দ্বীপে গুলি চালানোর সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। বিজেপি উৎসাহী হলো এই কারণে যে বিজেপির সব ক্ষেত্রে ফেল, রোজ পিকনিক পার্টি চলছে বিজেপিতে, ফলে সেইখান থেকে সরিয়ে আনার মতন করে মরিচঝাঁপি। আমি বলছি যেন মরিচঝাঁপিতেই যায়, মরিচঝাঁপির নামে অন্য কোনো ঝাঁপিতে গিয়ে কায়দাবাজি যেন না করে, বোঝা যাবে দম কিরকম। বাম বিদায়ের পর 1 দশক কেটে গেলেও মরিচঝাঁপিতে বিশেষ আলো পড়েনি। এজন্য তৃণমূলকে দায়ী করছে বিজেপি। যে তিনি এইখানে কমিশন বসাবেন, বিচার বিভাগীয় তদন্ত করবেন এবং বলবেন যে কি হতে পারে, কিভাবে এদের উপরে বিচার হতে পারে এবং বিচার করে দোষীদের তিনি সাজা দেবেন বলেছিলেন। অত্যাচারের বিরুদ্ধে লড়াকু দল হিসেবে বিজেপির পরিচিতি নেই। তারা তো মরিচঝাঁপির অনেক পরে, 30 বছর পরে নন্দীগ্রামে যখন অত্যাচার হলো, বিজেপি তো সোচ্চার হয়নি। তাই এখন ওদের লোক দেখানো এগুলো করে কেউ বিশ্বাস করবে না। দেশ ছাড়া মানুষের 4 দশকের পুরনো যন্ত্রণা, সময়ের দূরত্বে প্রায় রূপকথা। তা নিয়ে হঠাৎ বিজেপির এত তৎপরতা কেন? পর্যবেক্ষকদের একটা অংশ বলছেন মতুয়া নিয়ে তারা বেকায়দায় পড়েছে। সিএএ কবে কার্যকর হবে ঠিক নেই। তার উপর কমিটি অসন্তোষে শান্তনু ঠাকুরদের বিদ্রোহে বিজেপি বেসামাল। উদ্বাস্তুদের সমর্থন ধরে রাখতেই কি হাতিয়ার ভুলে যাওয়া ইতিহাস? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা আসবো আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি। স্টুডিও রয়েছেন বিজেপির তরফ থেকে বিমল শঙ্কর নন্দ, আপনাকে স্বাগত। ভার্চুয়ালি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশান্য চট্টোপাধ্যায় এবং লেখক গবেষক মধুময় পাল। আপনাদের দুজনকেই স্বাগত। একটু প্রথমেই বিমল শঙ্কর বাবুর কাছে যাব। এত ইস্যু থাকতে হঠাৎ কেন মরিচঝাঁপি? এত বছর কেন পিছিয়ে যেতে হচ্ছে? না, এবছর আপনারা দেখাচ্ছেন টেলিভিশনে ওয়াইড কভারেজ দেওয়া হচ্ছে মরিচঝাঁপিতে বিজেপি প্রোগ্রাম করেছে বলে। গত বছর আমি নিজে গিয়েছিলাম। তো মরিচঝাঁপি দ্বীপে তো যাওয়া যায় না, ওটা সংরক্ষিত বনাঞ্চল, কিন্তু তার পাশে এক বছর 3 মাস আগে আমরা কিন্তু গেছিলাম। মানে বিজেপি গেছিল? বিজেপি ঠিক নয়, আমরা কিছু মানুষ গিয়েছিলাম। এবং আপনি এখানে বিজেপির মুখপাত্র, আমি একটু বিজেপির বলছি তো, আমি নিজেও গিয়েছিলাম, বহু মানুষ গিয়েছিল, আমাদের সঙ্গেই গিয়েছিল এবং তারা অনেকে বিজেপিরই মানুষ, তারা গিয়েছিল। এবং এটা বহুদিন ধরেই এটা স্মরণ করা হয়, এটা মনে রাখা হয়, কারণ মরিচঝাঁপিতে যা ঘটেছিল সেটা ভয়াবহ ঘটনা। এটা মানব সভ্যতায় ঘটে না। যে কোনো উন্নত গণতান্ত্রিক দেশে হলে সরকারটা পড়ে যেত। এখানে এই সরকার যে অসভ্যতা করেছিল সেটার কোনো তুলনা পাওয়া যায় না। তার আগে একটা সংশোধনী করি, সেটা হচ্ছে সৌগত রায় বললেন যে যখন নন্দীগ্রামে অত্যাচার হয়েছিল বিজেপি নাকি সোচ্চার হয়নি। ওনাকে মনে করিয়ে দেওয়া উচিত যে ওনার নেতা নেত্রীরা যখন নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না, প্রথম যে ঢুকেছিলেন তার নাম লালকৃষ্ণ আদবানি। দেখেন লোকসভা বিরোধী দল নেতা, তার পেছন এরা সবাই গিয়েছিল। সুতরাং সোচ্চার হয়নি বিজেপি, গোটা লোকসভা উত্তাল হয়ে গেছিল বিজেপির জন্যে। দয়া করে ওই সময় কাগজ চাইলেন, পাঠিয়ে দেবো। হয়তো ওনাদের বয়স হয়েছে, বয়সের ভারে ওরা ভুলে টুলে গেছেন। এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র কোনো বিশেষ উদ্দেশ্যে, আপনি এর মধ্যে যদি উদ্দেশ্য খোঁজেন খুঁজতেই পারেন, কিন্তু যা ঘটেছিল 1979 সালে 24শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, যে কারণেই মানুষ যাক না কেন, একটা ম্যাসাকারকে স্মরণ করতে যাচ্ছে, যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে। বেশ, তাহলে একটা প্রশ্ন রাখতেই হচ্ছে, 7 মাস পর
31শে জানুয়ারি 7 মাস পর 31শে আগস্ট খাদ্য আন্দোলন, আপনারা সেটা নিয়েও পথে নামছেন। আপনাকে একটা কথা বলি, যে কোনো ধরনের হত্যাকাণ্ড অন্যায়, যে কোনো ধরনের হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। খাদ্য আন্দোলনের দুটো দিক রয়েছে। খাদ্য আন্দোলনের নাম করে বামেরা যে আন্দোলনের প্যাটার্ন করেছিল ওটাও অন্যায় ছিল। না না, আমার প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট করে আপনারা আবার সরকার যেভাবে এত মানুষকে মেরেছিল সেটাও অন্যায়, যেটাকে অনেকাংশের মানুষ বলে থাকেন যে এরকম ঘটনা ঘটেনি স্বাধীন ভারতের ইতিহাসে, সেই খাদ্য আন্দোলন নিয়েও কি আপনারা পথে নামবেন? আমি আবার বলছি শুনুন, খাদ্য আন্দোলন নিয়ে নিশ্চয়ই আলোচনা হতেই পারে, পথে নামবো কিনা সে ঠিক করবো, আপনারা জেনে যাবেন, কিন্তু খাদ্য আন্দোলন নিয়েও আলোচনা করার দরকার আছে, তো আমরা বলছি তো খাদ্য আন্দোলন নিয়েও চর্চা হোক। বৈষ্ণবদার কাছে যাবো। বৈষ্ণবদা, বিমল শঙ্কর বাবু বা বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হলো, বিজেপি এর আগে কোনো রকম ভাবেই মিডিয়া মাইলেজ পায়নি, কিন্তু তারা এই দিনটাকে স্মরণ করে আসছে। বিমল শঙ্কর বাবু যদিও বিজেপি সরাসরি বললেন না, আমরা বলে ব্যাখ্যা করলেন, এবছর তারা যাচ্ছেন, কর্মসূচি নিয়েছেন। আর কি বলবো, লোক দেখানো আন্দোলন 43 বছর আগে, এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা কুখ্যাত ঘটনা, এটা সৌগত রায়ও বলেছেন। কিন্তু বিজেপি তখন জনতা পার্টিতে ছিল, সেই সময় কিছু করেনি। এবং উনি যে বলছেন না নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর, এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল, বিজেপি কোনোদিনই এই আন্দোলন করেনি। উনি দুম করে একটা বলে দিলেন যে আমরা ঢুকেছি লালকৃষ্ণ আডবাণীর পেছন পেছন, এই কথাটাও সত্যি না। একটা জিনিস বুঝতে মানে লালকৃষ্ণ আডবাণী জাননি যে কটা গণ আন্দোলন স্বাধীনতার পরে হয়েছে, লালকৃষ্ণ যেতেই পারেন, কিন্তু তার পেছন পেছন আমরা ঢুকেছি। হ্যাঁ, তারপরেই গেছিলেন, আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো, খবর কাগজের কাটিং দেখাবো দরকার হলে। আপনারা ঢুকতে পারছিলেন না, লালকৃষ্ণ আডবাণী লোকসভা বিরোধী দল নেতা, তাকে আটকানোর হিম্মত তখনকার বামফ্রন্টের হয়নি। শুনুন, আরে আপনি তো আমাদের সাথে ছিলেন, আপনি তো, আমি যার সঙ্গেই থাকি না কেন, ইতিহাসটাকে তো কেউ বদলাতে পারে না। অবশ্যই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব, ইতিহাস তো কেউ বদলাতে পারে না। আলোচনা করব, ইতিহাস নিয়ে আলোচনা করব, কিন্তু ইতিহাসটা কোথাও একটা সীমাবদ্ধ রাখা উচিত। আমরা আজকে নন্দীগ্রাম নিয়ে আলোচনা করছি না, কথা প্রসঙ্গে আসতে পারে, টাচ করে যেতে পারি, আমরা মরিচঝাপি নিয়ে আলোচনা করছি। একটু যাব মধুময় বাবুর কাছে। মধুময় বাবু, মরিচঝাপি একটা দিন নয়, একটা মাস নয়, একটা বছর নয়, এর প্রেক্ষাপটটা কি ছিল যদি একটু ব্যাখ্যা করেন। মরিচঝাপিতে যারা এসেছিলেন তারা দণ্ডকারণ্যের মানুষ। আমি তো সে সময় যেতে পারিনি, 78, 79 ওই সময় আমি যেতে পারিনি। আমি পরে গিয়ে যাদের কাছে শুনেছি, কম করে 1 লাখ থেকে 1.5 লাখ মানুষ এসেছিলেন তারা নতুন স্বদেশের খোঁজে। তারা সেখানে এসে বসতি পত্তন করেছেন, স্কুল স্থাপন করেছেন। এর আগে আমি একটু বলে রাখি যে প্রথমে এখানে একটা পলিটিক্যাল ডিবেটের মতো হচ্ছে, এটা হবেই, এবং আমাকেও সেটা বলা হয়েছিল। আমি যখন মরিচঝাপিতে যাই তখন কিন্তু মরিচঝাপি নিয়ে আলোচনা হয় না। অনেক দিন আগেই জ্যোতির্ময় দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়রা যে আলোচনা করেছেন সে অনেক আগেই থেমে গেছে। আমি কাজটা শুরু করি 2004-05। প্রথম আমি মালকানগিরি যাই 2004-এ। মালকানগিরিতে গিয়ে আমি খোঁজ পাই নির্মলকান্তি ঢালির। নির্মলকান্তি ঢালি নেতাজি, মানে মরিচঝাপিতে নেতাজি নগর হাই স্কুল হয়েছিল, তার হেডমাস্টার মশাই তার কাছে আমি খোঁজ পেলাম মরিচঝাপির। এবং মরিচঝাপিতে যে কি ভয়ঙ্কর কাণ্ডটা হয়েছিল সেটা কিন্তু প্রথম আমার নজরে আনেন বা আমাকে অবগত করান নির্মলকান্তি ঢালি। বছরখানেক হলো ভদ্রলোক প্রয়াত হয়েছেন, খুব বড় একটা লেখাও দিয়েছিলেন, খুব বিশ্বাসযোগ্য বিবরণ, অত্যন্ত নির্ভরযোগ্য। কিন্তু সেই সময় কিন্তু মরিচঝাপি পলিটিক্যাল এজেন্ডা হয়ে ওঠেনি। দণ্ডকারণ্য থেকে বারবার মানুষ এই সুন্দরবন বা এই পশ্চিমবঙ্গের কোথাও বাঙালিরা, হিন্দু বাঙালিরা, আমি হিন্দু শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ তারা ধর্মপরিচয় হিন্দু, আমি মানি বা না মানি তারা ধর্মপরিচয় হিন্দু। হিন্দু বাঙালিরা যখন আসতে চেয়েছে তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার বা প্রফুল্ল সেনের সরকার তারা বারবার আটকেছে। দণ্ডকারণে সুব্যবস্থা হচ্ছে না, জীবনযাপন করা যাচ্ছে না, মানুষের ভয়াবহ মৃত্যু ঘটছে, সেখানে আক্রান্ত হচ্ছে, সে সমস্ত বিবরণ কিন্তু লেখা আছে। কিন্তু সরকারি তরফে
এদের ফিরিয়ে দেওয়া হয়েছে, লাঠিপেটা করে বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপরে তারা চলে এলেন 78-এ, এবং 78-এ আসার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমাকে বলতেই হচ্ছে, নির্মলকান্তি ঢালের কাছেই আমি জেনেছি সেটা, যে আমাদের এখানকার বাম নেতারা, তার মধ্যে একজন মাননীয় অশোক ঘোষ ফরওয়ার্ড ব্লকের, রাম চ্যাটার্জি, কিরণময় নন্দ, আমি কিরণবাবুর সঙ্গে কথা বলেছি, কিরণবাবু কোনো জবাব দিতে চাননি। তারা কিন্তু দণ্ডকারণ্যের বিভিন্ন সেক্টরে গিয়ে সভা করেছেন। খুব সংক্ষেপে কথাটা বলতে পারি, তারা বলেছেন আমরা 77 সালে ক্ষমতায় এলে বাংলার 5 কোটি মানুষের 10 কোটি হাত আপনাদের বরণ করে নেবে, এই প্রতিশ্রুতি তারা দিয়ে এসেছিলেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই কিন্তু একটা হাওয়া বয়েছিল। বেশ, আমরা আসবো মধুময় বাবু, সেই হাওয়াটা নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি। কান্তিবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। কান্তিবাবু, আলোচনা আমরা প্রায় মিনিট 10 মতন করছি, যদিও সেখান থেকে রাজনৈতিক আলোচনা কিছুটা উঠেছে, কিছুটা ইতিহাসের প্রেক্ষাপট উঠেছে। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, বামেদেরকে আরও নির্দিষ্ট করে বললে, সিপিআইএমকে আরও নির্দিষ্ট করে বললে, জ্যোতি বসুকে মাসিহা মনে করতেন যে উদ্বাস্তুরা 77-এর আগে, হঠাৎ করে কেন 79-র সেই ঘটনা নিয়ে আজকে 2022-এ আমাদের আলোচনা করতে হবে? এক কথায় আপনাকে বলতে পারি, দেশভাগের পরে উদ্বাস্তুদের নিয়ে বামপন্থীরাই একমাত্র ভেবেছে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছে। আজকে এইসব মেকি দরদিদের কথা ভেবে আমার লাভ নেই। যে মরিচঝাপি নিয়ে আপনার প্রশ্নটা তুলছেন, এইখানেই প্রথম আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত সংরক্ষিত বনাঞ্চলে বসতি করতে দেওয়া হবে কিনা। এটা ভারত সরকারের আইন, ইন্টারন্যাশনাল হেরিটেজ বায়োস্ফিয়ার রিজার্ভ। এমনিতেই সুন্দরবন ছোট থেকে ছোট হয়েছে, বনাঞ্চল ধ্বংস হয়েছে। নতুন করে বসতি সুন্দরবনে গড়তে দেওয়া হবে কিনা দ্বীপে, এইটা পরিবেশগত বিষয়, আইনসঙ্গত বিষয়, এই নিয়ে আলোচনা করা দরকার। সেকেন্ড হচ্ছে যে মরিচঝাপিতে যারা এসেছিলেন, উদ্বাস্তুরা যারা প্ররোচিত করে এনেছিলেন, তাদের কথা বাদই দিলাম। সেখানে ম্যাসাকার অর্থাৎ গণহত্যা হয়েছিল কিনা, এটা সঠিক কি বেঠিক, 40 বছর বাদেও এই আলোচনা যখন উঠছে, সেই প্রসঙ্গেই আমার কথা বলা উচিত। আমরা আসবো একটু বিমল শঙ্কর বাবুর কাছে যাবো। বিমল শঙ্কর বাবু, আপনাকে মানে আজকের আলোচনা মরিচঝাপি নিয়ে শুরু করেছিলাম, সেখানে প্রসঙ্গক্রমে এসেছিল খাদ্য আন্দোলন, এবং সেখান থেকে প্রসঙ্গক্রমে চলে আসলো নন্দীগ্রাম ইস্যু। আমার নির্দিষ্ট প্রশ্ন, আপনি বললেন নন্দীগ্রামে লালকৃষ্ণ আডবাণী গেছিল, বিজেপি নেতৃত্ব গেছিল, আপনি বললেন যে খাদ্য আন্দোলন নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আপনি বলছেন যে মরিচঝাপি নিয়ে এর আগেও কর্মসূচি নেওয়া হয়েছে। একদম নির্দিষ্ট প্রশ্ন, এত ইস্যু থাকতে বাছাই করা ইস্যু কেন? মানে ইস্যু বাছার ক্ষেত্রে কোন কোন দিকটা বিজেপি নজর দিচ্ছে? না, ইস্যু আমরা কি বাঁচবো সে তো আমাদের ব্যাপার। হ্যাঁ, আপনি বলতে পারেন কেন ইস্যুটা বাঁচলাম, তো আমি তো এর আগে উত্তরটা দিয়ে দিয়েছি। বেশ, যে কখনো এরকম স্বাধীন গণতান্ত্রিক দেশে হয়নি যে মানুষগুলোকে চারদিক থেকে ঘিরে ধরে মারা হয়েছে, তাদের জল খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েরা শেষ পর্যন্ত মরিয়া হয়ে বাচ্চাদের জন্য জল নিতে উল্টো দিকে কুমিরমারি দ্বীপে এসেছিল, তাদের নৌকো ডুবিয়ে দেওয়া হয়েছে। একটু আগে যার কথা বলছিলেন মধুময় পাল, তাঁর একটা বই আছে মরিচঝাপি ছিন্ন দেশ ছিন্ন ইতিহাস, একটু পড়ে নেবেন বইটা। উনি অনেক ইয়ে করে, আমি বইটা পড়েছি ওনার। বা আরেকটা বই আপনাদের রেফারেন্স দিচ্ছি, সেটা হচ্ছে দীপ হালদারের ব্লাড আইল্যান্ড, বইটা একটু পড়ে নেবেন এগুলো। অর্থাৎ কি ঘটিয়েছিল সেই সময়কার বামফ্রন্ট। আমার বক্তব্য যে ওটা সংরক্ষিত বনাঞ্চলে যদি থাকে, ওরা প্রথম আঙুল তোলা উচিত ছিল সেই নেতাদের দিকে যারা ওখান থেকে গিয়ে, যেখানে সেটেল করা হয়েছিল দণ্ডকারণ্য, গিয়ে বলেছিল আসুন বাংলার মানুষ দুহাত বাড়িয়ে আপনাদের ডেকে নিচ্ছে। তারা যখন এলো গুলি চালানো হলো কেন? তারপর সেই অশোক ঘোষ বা সেই রাম চ্যাটার্জির বিরুদ্ধে আপনার বামফ্রন্ট কি ব্যবস্থা নিয়েছিল? কিচ্ছু নেননি আপনারা। আর সবচেয়ে বড় কথা, আপনারা উদ্বাস্তু নিয়ে আন্দোলন করেছেন, ভালো কথা, কিন্তু স্বাধীনতার দেশভাগকে দুহাত তুলে সমর্থন আপনারা করেছিলেন। আগে ভারত ভাগ হবে, পরে ভারত স্বাধীন হবে, তারপর লক্ষ লক্ষ মানুষের এদেশে চলে আসা, তারপর তাদের পাশে দাঁড়িয়ে মসিহাবো না। বামেদের এই ভণ্ডামিটা আজকের নয়, এটা বহু পুরনো ভণ্ডামি। সুতরাং ওইসব কথায় লাভ নেই, আমাদের ভুলে লাভ নেই। এইটুকু আমি বলবো যে এই
কমিউনিস্টরা যে গণহত্যা করেছিল সেটা মানুষের সামনে যুগে যুগে তুলে ধরার প্রয়োজন আছে, কারণ কমিউনিস্টদের ইতিহাসটাই হচ্ছে গণহত্যার ইতিহাস। আগামীকাল আপনাদের এই কর্মসূচি আছে বলে আজকে এটা নিয়ে টেলিভিশন পর্দায় আমরা আলোচনা করছি। আপনি অনেকগুলো বইয়ের রেফারেন্স দিলেন, আমি একটু আপনাকে একটা পেপার কাটিংয়ের রেফারেন্স দিচ্ছি। 1979 23শে ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী M.H. প্যাটেল লোকসভায় আশা প্রকাশ করেছিলেন, একদম কোট আনকোট বলছি, যেসব শরণার্থী এখনও সুন্দরবন এলাকায় রয়েছেন তারা যাতে দণ্ডকারণ্যে ফিরে যান সে ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় সব রাজনৈতিক দলই সামিল হবেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় সব রাজনৈতিক দলই সামিল হবেন। কেন্দ্রে তখন জনতা পার্টি। ঠিক। কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী ছিল? ঠিক। প্রথম কথা হচ্ছে যে এই যে উদ্বাস্তু সেটেলমেন্ট এবং মরিচঝাপির ঘটনা আপনি যদি আমাকে প্রশ্ন করেন অনেক সময় লাগবে, সে আপনি তো আলোচনা করতে দেবেন না এতটা। এইটুকু বলি, একটু আগে বলা হলো তখন বিজেপি কী করছিল, তখন বিজেপি বলে কোনো দল ছিল না, জনসংঘ জনতা পার্টির সঙ্গে মিলে গিয়েছিল। পশ্চিমবঙ্গে জনতা পার্টি বিরোধী দল ছিল এবং জনতা পার্টির যিনি নেতা ছিলেন বিধানসভায় কাশীকান্ত মৈত্র, বিভিন্ন জায়গায় ব্লকেড করা সত্ত্বেও তিনি গোপনে ওখানে গিয়ে হাজির হতে পেরেছিলেন। এইটুকু সম্ভবত বৈশ্যানর চট্টোপাধ্যায়ের যদি জানা না থাকে ওনাকে আমি পেপার কাটিং পাঠিয়ে দেবো, কারণ মরিচঝাপি নিয়ে আমার খুব বেশি না হলেও অল্প স্বল্প পড়াশুনো আছে। এবং সেই সময় মানে জনতা পার্টি তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, কংগ্রেস তেমন কিচ্ছু করেনি কিন্তু। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মরিচঝাপির ঘটনাটা কেন আমরা বারবার বলি, আসলে তখন কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি কী ছিল? তাহলে আপনাকে উদ্বাস্তু সেটেলমেন্টের দিকে যেতে হবে। উদ্বাস্তু এ রাজ্যে সব উদ্বাস্তুকে নেওয়া যাবে না। 47 থেকেই মোটামুটি সরকার বুঝে গেছিল যে এ রাজ্যে আর জায়গা নেই। যদি সমস্ত উদ্বাস্তুকে স্বাধীনতার পর যারা চলে এসছে নিতে হয়, পশ্চিমবঙ্গে জায়গা হবে না, ফলে বাইরে পাঠাতেই হবে। সেই সময়ে সেই বাইরে পাঠানোর ক্ষেত্রে কারা বাধা হয়ে উঠেছিল? বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি। তাদের বক্তব্য ছিল সবাইকে পশ্চিমবঙ্গে সেটেলমেন্ট করতে হবে, ফলে আন্দামানকে তারা বাধা দিয়েছে, দণ্ডকারণ্য তারা বাধা সৃষ্টি করেছে এবং তারা যথেষ্ট আপত্তি করেছিল। 77-এ ক্ষমতায় ফিরে তাদের পলিসি চেঞ্জ হয়ে গিয়েছিল। কিন্তু যখন দণ্ডকারণ্যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করেছিল, কেন্দ্রীয় সরকারের নীতি ছিল যে না, তোমরা দণ্ডকারণ্যে যাও এবং সেখানে তোমরা সেটেল করছিলে, সেটেলমেন্টেই তো ওখানেই থাকতে হবে তোমাদের, এটুকু ছিল কেন্দ্রীয় সরকারের নীতি। এখন তখনকার জনতা পার্টি কী নীতি নিয়েছিল তার জন্য আপনি যদি আমাকে এখন প্রশ্ন করেন এটা তো আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু যে ঘটনা ঘটেছিল মরিচঝাপিতে হিন্দু দলিতদের সেখানে ম্যাসাকার হয়েছিল, এটাই সবচেয়ে বড় কথা। যে মানুষগুলো পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে পালিয়ে এসেছিল, দলিত মানুষজন, তাদের ডেকে এনে এখানে মেরে ফেলা হলো, বহু মানুষকে মেরে ফেলা হলো। এই অপরাধের আজ অব্দি বিচার হয়নি যারা করেছিল। এইটা কিন্তু বিচার হওয়া দরকার, বিচার হওয়া দরকার বলেই আমরা আন্দোলনটা করি। আপনি একটা শব্দ প্রয়োগ করলেন ডেকে এনে, আমি নোট করলাম, এটা নিয়ে আলোচনা আসবো। হ্যাঁ, ডেকে এনে, আমি তো নাম বলছি, আমরা আসবো। রাম চ্যাটার্জি এবং অশোক কান্তি বাবুর কাছে যাব, কান্তি বাবুর কাছে যাব। কান্তি বাবু হাত তুলেছেন, কিছু বলতে চাইছেন। দেখুন, আমি এতক্ষণ ধরে শুনছিলাম যে ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, শুনতে পাচ্ছি না। সেই সময় তো মোরারজি দেশাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী জ্যোতি বোসকে যে চিঠিগুলো লিখেছে, আমার এখানে চিঠির একেবারে হুবহু সমস্ত কিছু আছে আমার কাছে। জ্যোতি বোস বিধানসভায় কী বলেছিলেন সেই বিবৃতিও আমার কাছে রয়েছে। মরিচঝাপিতে একটি লোকও পুলিশের গুলিতে মারা যায়নি, ঘটনা ঘটেছে কুমিরমারিতে। আমি তারিখ দিয়ে বলতে পারি কোন তারিখে ঘটনা ঘটেছে। কুমিরবাড়িতে 2 জন মারা গেছে, একজনও তার মধ্যে উদ্বাস্তু নয়। আর এই উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির সম্পাদক ছিলেন, তার নাম হচ্ছে রাইহরণ বাড়ই। রাইহরণ বাড়ই একেবারে নির্দিষ্টভাবে একটা প্রচারপত্র ছাপিয়েছিল 16/2/1979 তারিখে। প্রথমে বললেন 30 জনের মৃত্যু হয়েছে। 23/3/1979 সালে স্মারকলিপি দিল্লির সংসদীয় দলকে তিনি দিলেন, তাতে তিনি লিখলেন 15 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এই রায়চন্দ্র বাড়ই তখন পালিয়ে যায় বাংলাদেশে। যদি বিমলবাবু আপনি বলুন, সেই সময় তার পরবর্তীকালেও আজকে বিজেপি সরকার দিল্লিতে আছে, তারা এই মরিচঝাপিতে যদি ম্যাসাকারি হয়ে থাকে তাহলে সেই অভিযোগে যারা যুক্ত তাদের বিচার বা শাস্তির ব্যবস্থা হলো না কেন? তারপরে যখন কংগ্রেস, আজকে তৃণমূল সরকার আছে, তারা একটা মরিচঝাপির একটা কমিশন হয়েছে, সেই কমিশনের রিপোর্টও জমা পড়েছে। আমি এক কথায় বলতে পারি প্রায় 1,40,000-এর মতো মানুষ এসেছিল
তারা আশা করেছিল সেখানে দণ্ডকারণ্য বা মালকানগিরিতে যে কথাগুলো দিয়েছিল কেন্দ্রীয় সরকার এদের পুনর্বাসনের প্রশ্নে, সেগুলো যথাযথভাবে পালন হয়নি। তাদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছিল, তাদের একটা আবেগও কাজ করেছিল পশ্চিমবাংলায় আসায়। বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন, আমি সুন্দরবন দপ্তরের 10 বছরের দায়িত্বে ছিলাম। সুন্দরবন আমার নিশ্চয়ই বলতে পারেন একটু অনেকের থেকে একটু বেশি অভিজ্ঞতা আমার হতে পারে। সুন্দরবনে এখনও যে কটা দ্বীপ আছে, এমনিতেই ইংরেজরা ভুল করে গেছে। তারা বিদেশিরা আমাদের দেশকে লুট করার জন্য, রাজস্ব আদায় করার জন্য সুন্দরবনের মতো দ্বীপ এলাকাতে বসতি স্থাপন করেছিল। সেটাই একটা বিরাট অপরাধ। সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে। তারপরে যে কটি দ্বীপ এখন আছে, সেই কটি দ্বীপই যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এক কথায় বলতে পারি, মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বোস অত্যন্ত সংবেদনশীলভাবে প্রায় 1.5 বছর ধরে আলাপ আলোচনার প্রচারপত্র বিলি। মরিচঝাপিতে কোনো সময় পুলিশ কিন্তু প্রবেশও করেনি। শেষ পর্যন্ত আবেদন নিবেদনের পরে লক্ষাধিক মানুষ ফিরে যায়। তারপরেও প্রায় 12-14 হাজার মানুষ থাকে। তারপরে 144 ধারা জারি হয়। তারপরে একটা নির্দিষ্ট তারিখে কুমিরমারি ক্যাম্পে আক্রমণ হয়। সেই আক্রমণে 48 জন আহত হয়, পুলিশ কর্মচারী তীরবিদ্ধ হয়, এমনকি জেলা শাসক সহ রিজিনাল এসপি সহ এরা সব আহত হয়। পুলিশ 4 রাউন্ড গুলি চালায়, 2 জন মারা যায়, তার মধ্যে 1 জন মহিলা। একজনও উদ্বাস্তু ছিল না। আজকে যে এত গল্প বলা হচ্ছে হাজার হাজার মারা গেছে, তার নির্দিষ্ট নাম ঠিকানা সহ যদি তারা দিতে পারতেন, তাহলে নিশ্চয়ই এতদিনে তাদের কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, বামফ্রন্ট আমলে আমরা নিশ্চয়ই তদন্ত করলাম না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত করেছিলাম। সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে বিধানসভায়, জ্যোতি বোস সেটা পেশও করেছে। এবং দুঃখজনক, বেদনাদায়ক বলেও যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ, তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা দিয়ে করেছিলেন। আমি এক কথা বলতে পারি, জ্যোতি বোস একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল সুন্দরবন রক্ষার্থে। এই সংরক্ষিত বনাঞ্চল যদি রক্ষা না পায়, কলকাতা বাঁচবে না, পশ্চিমবাংলা বাঁচবে না। আজকে পরিবেশবিদরা আদালতে যাচ্ছেন সুন্দরবনকে বাঁচানোর জন্য। সেই দিন জ্যোতি বোস এই ঐতিহাসিক ভূমিকাটাই পালন করেছিল। আমার সবিনয় অনুরোধ, নামের তালিকা দয়া করে দিন। মর্মান্তিক মরিচঝাপি। 1979 সালের ঘটনা স্মৃতি আবার তাজা। কালই কর্মসূচি কেন্দ্রের শাসক দলের। স্বাধীনতার পরও বন্ধ হয়নি দেশান্তরের পর্ব। বহু মানুষ নিজেদের মাটির মায়া ত্যাগ করে নতুন দেশে আশ্রয় নিয়েছেন। দলিত নমশূদ্ররা ছিলেন বড় সংখ্যায়। তাঁদের ঠাঁই হয়েছিল মধ্যপ্রদেশ ওড়িশা সীমানা লাগোয়া দণ্ডকারণ্য সহ বিভিন্ন জায়গায়। সেখানকার প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার কঠিন লড়াই। দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে চলে আসার জন্য মুখিয়ে মানুষজন। বামপন্থীরাও তখন উদ্বাস্তুদের যথাযথ পুনর্বাসনের দাবিতে সরব। উদ্বাস্তুদের একটা অংশ ক্রমে চলে আসে সুন্দরবন অঞ্চলে। গোসাবার মরিচঝাঁপিতে গড়ে ওঠে বসতি। নতুন দেশে জঙ্গল সাফ করে নবীন প্রবীণের বসতি। এদের একটা বড় অংশই ছিল নমশূদ্র সম্প্রদায়ের। তখন বাংলায় ক্ষমতায় বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। উদ্বাস্তুদের চাপ নেওয়ার মতো প্রস্তুতি ছিল না তাঁদের, তাই বাম সরকার মরিচঝাঁপি থেকে সরে যেতে বলে উদ্বাস্তুদের। দণ্ডকারণ্য থেকে বাংলায় আসা মানুষের স্রোতকে আটকানো হয় পুলিশ দিয়ে। বসতি গড়ে তোলা মানুষদের সুন্দরবন ছেড়ে যাওয়ার চরম সময়সীমা বেঁধে দিলেও ফের ঘর ছাড়া হতে চাননি ছিন্নমূল মানুষ। তাঁরা মাটি কামড়ে পড়ে থাকেন। তৈরি হয় স্কুল, হাসপাতাল। বাম সরকার এরপর কঠোর অবস্থান নেয়। সেটা 1979 সালের জানুয়ারি মাস। অভিযোগ, মরিচঝাঁপি দ্বীপ ঘিরে অবরোধ তৈরি করা হয় সরকারি সহায়তায়। এ কাজে শাসক দলের কর্মীরা সক্রিয় ভূমিকা নেন। অন্যান্য দ্বীপ থেকে মরিচঝাঁপিতে আসা প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যায়। বাঁচার তাগিদে পালানোর চেষ্টা করেন মানুষ। এই সময় পুলিশের গুলিতে বহু মানুষের মৃত্যু হয় বলে অভিযোগ। ধীরে ধীরে উদ্বাস্তুরা এলাকা ছেড়ে দিতে থাকেন। কয়েক মাসের মধ্যে উদ্বাস্তু শূন্য হয়ে যায় মরিচঝাঁপি। আগ্রাসনের অভিযোগ, মৃত্যু নিয়ে চাপানুতুরের মধ্যে চাপা পড়ে আছে কত মানুষের দীর্ঘশ্বাস। শাসন বদলেছে, কিন্তু আলো পড়েনি মরিচঝাঁপির অন্ধকার অধ্যায়ে। অস্পষ্ট থেকে গিয়েছে ইতিহাসের অক্ষর। ব্যুরো রিপোর্ট,
TV9 বাংলা। একটু যাব মধুময় বাবুর কাছে। মধুময় বাবু, বিমল শঙ্কর বাবু একটা শব্দ ব্যবহার করলেন, নোট করেছিলাম, ডেকে এনে। ডেকে এনে শব্দটা কি এক্ষেত্রে প্রাসঙ্গিক? ইতিহাস কি বলছে? একেবারেই তাই, ঠিক শব্দটাই বিমল ও মাননীয় বিমল শঙ্কর নন্দ ব্যবহার করেছেন। ওখানে গিয়ে তো দণ্ডকারণ্যের বিভিন্ন সেক্টরে ভাষণ দিয়েছেন, একের পর এক ভাষণ দিয়েছেন, বড় বড় জনসভা করেছেন। আপনারা আসুন, এখানে আপনাদের ব্যবস্থা হয়ে যাবে, বাংলার মানুষ দুহাতে আপনাদের বরণ করে নেবে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আমি এই মুহূর্তে একটা ডকুমেন্ট আমার কাছে আছে, সেটা আমি পড়ে শোনাতে পারলে ভালো হতো, সেই সময় নেই। 1958 সালে রাষ্ট্রপতির কাছে তখনকার সিপিআই একটা ডকুমেন্ট দিয়েছে, একটা আবেদন পাঠিয়েছিলেন, একটা মানে দণ্ডকারণ্যে ছিন্নমূলদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেটা বন্ধ করা দরকার, এখানকার কংগ্রেস সরকার কিচ্ছু করছে না, দণ্ডকারণ্যে যেভাবে মানুষের ছিন্নমূল মানুষদের বিপন্ন করা হয়েছে, সে একটা ইস্যুতেই সরকারের পতন ঘটা উচিত, এই সমস্ত কথাবার্তা বলে একটা স্মারকলিপি দেয়া হয়েছিল রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে, এবং সেই স্মারকলিপিটা তৈরি করেছিলেন সিপিআই, তখনকার অবিভক্ত কমিউনিস্ট পার্টি। সেই স্মারকলিপিতেই কিন্তু বলা হয়েছিল যে সুন্দরবনে পুনর্বাসনের সম্ভাবনাগুলো বিচার করে দেখা উচিত, দেখা যেতে পারে। অর্থাৎ শুধু এই যে 1976-77 গেলেন, ডাক দিলেন, তা নয়। আমি দেখা যাচ্ছে যে সুন্দরবনে বসতির সম্ভাবনা, পুনর্বাসনের সম্ভাবনার কথা তারা 1958 সালেও বলছেন। এখন কেন সে সময় ঘুরে গেলেন বুঝতে পারলাম না। শঙ্খ ঘোষের একটা কবিতা আছে, তুমি আর নেই সেই তুমি, সেটা কিন্তু ওই মানে আমি কবিতাটা এখন পড়ে শোনাতে পারলে খুব ভালো লাগতো। যে একটা সময় আপনারা সবাই জানেন, এটার লাইনটা হচ্ছে শচীন দেব বর্মনের বিখ্যাত গান, তুমি আর নেই সে তুমি। একটা সময় তুমি বলেছো চলে আসো, আজকে তুমি মুখ বেঁকাচ্ছ, আমি যখন কথা বলি তখন তুমি বললে বিপ্লবী আর আমি বললে প্রতিক্রিয়া। তো শঙ্খ ঘোষ যে কবিতাগুলো লিখলেন, শঙ্খ ঘোষ কি দক্ষিণপন্থী অবস্থান থেকে লিখেছিলেন কবিতাটা? উনি তো নিজে দেখেছেন। দণ্ডকারণ্য ফেরত উদ্বাস্তুদের নিয়ে শঙ্খ ঘোষের দুটি কবিতা আছে। দুটি কবিতায় কি তিনি কি দক্ষিণপন্থী অবস্থান থেকে লিখেছেন? একেবারেই না। আজীবন তিনি বামপন্থী অবস্থানই থেকেছেন। যত সমালোচনাই হোক, যত ঝড়ই হোক, বেশ বুঝতে পেরেছি আপনি কি কোন দিকটা ইঙ্গিত করছেন। আমরা আসবো মধুময় বাবু, আসবো আপনার কাছে, অবশ্যই আসবো। একটু বৈষ্ণবদার কাছে যাবো। বৈষ্ণবদা অনেকক্ষণ ধরে বসে আছেন। বৈষ্ণবদা, কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে উঠে আসলো রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের ভূমিকা। বিগত 10 বছর ধরে আপনারা সরকার চালাচ্ছেন, কোথায় কমিশন, কোথায় এনকোয়ারি, কোথায় তার রিপোর্ট? দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরিচঝাপির মানুষের জন্য উদ্যোগ নিয়েছিলেন। মরিচঝাপি থেকে বেঁচে পালিয়ে যাওয়া মানুষরা কোথায় আছেন তা নিয়ে সমীক্ষাও শুরু করেছে সরকার। আমি আপনাকে বলছি, এই উদ্যোগে যারা মানে আসলে বিজেপি সিএটা ওখানকার মানুষদের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি বলে এখন ওনারা মরিচঝাপি আনছেন, কিন্তু মরিচঝাপি নিয়ে সেই কাদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি? তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি, না আমি সিএ নিয়ে মতুয়াদের মধ্যে পারিনি। ওরা এই ধরনের কথা যে বলেছিল সেটাকে মেকআপ করার জন্য এখন এই ধরনের করছে। কিন্তু এটা জেনে রাখুন যে একটা আপনাকে বুঝতে হবে যে এই সময় যে ঘটনাটা সেই সময় হয়েছিল তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার কণ্ঠ যারা হয়েছিল তার মধ্যে জনতা পার্টি। এখন বিজেপি বলছে আমাদের অস্তিত্ব ছিল না, কিন্তু জনতা পার্টির মধ্যে বিজেপি ছিল এবং তারা কিছু করেনি। এবং কেন্দ্রে যে সরকার ছিল তাতেও বিজেপির যারা নেতা তারা জনসংঘের প্রতিনিধি হিসাবে ছিলেন। এখানেও 7 বছরে কেন্দ্রে সরকার বিজেপির আছে। তারা কি করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো সার্বক্ষণ মানুষের সঙ্গে কাজ করেছেন এবং মরিচঝাপির ব্যাপারে যেটুকু আন্দোলন সেই সময় হয়েছিল যারা করেছিলেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। আমাদের বিরুদ্ধে শুধুমাত্র একটা, এখন এরা এতগুলো ইস্যু ওরা নতুন করে এখন এক দিন এক একটা ইস্যু নিয়ে করার চেষ্টা করছে। মরিচঝাপি 43 বছর আগের যে ঘটনাটা, এটা এখন তুলে ধরে এটা একটা লোক দেখানো আন্দোলন করার, কিন্তু এটা খুবই অন্যায় করেছিলেন সিপিএমের লোকেরা।
সিপিএমের জন্য এই ঘটনাটা হয়েছিল এবং সকল মানুষ সবাই চিঠি করেছিল। আমার মনে আছে আমরা তখন সবে স্কুল কলেজে পড়ি, তখন এই ধরনের ঘটনা হয়েছিল। এই ধরনের ঘটনাতে সিপিএমের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিলেন, কিন্তু বিজেপি যে দাবি করছে যে তারা কিছু করেছে, তারা কিছুই করেনি। বিমল শঙ্কর বাবুর কাছে যাব। আপনি বললেন সেই সময় কেন্দ্রীয় সরকার, জনতা পার্টির সরকার, তারা কি করেছিল সেটা আমি কি করে বলবো। একই সঙ্গে বৈষ্ণবদা প্রশ্ন তুলে দিলেন যে 2014 থেকে তো কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তারা কি করছে, 1 নম্বর। 2 নম্বর আরও একটা বিষয় হাইলাইটস করলেন যে মতুয়াদের মন পেতে সিএ সংক্রান্ত বিষয়ে আপনারা ব্যর্থ হয়েছেন, তাই ইস্যুটাকে ঘুরিয়ে দিচ্ছেন এবার এদিকে। না, যে কোনো বাচ্চা ছেলেও বলবে উনি লজিকটা করতে পারছেন না বলে একেবারেই এই লজিকগুলো আসছে, এটা কোনো লজিকই নয়। আমি কতগুলো কথা বলি, তাহলে তো অনেক কথা বলতে হয়। ক্ষমতায় আসার পর অনেকগুলো হত্যাকাণ্ডে তদন্ত কমিশন ওরা করেছিলেন, অনেকগুলো। বর্ধমানে সাঁইবাড়ি হত্যাকাণ্ড বা যেখানে 21শে জুলাই যারা পালন করেন যে ঘটনার সেই হত্যাকাণ্ড, দয়া করে সেই রিপোর্টগুলো একটু সাধারণ মানুষ হিসেবে দেবেন, আমরা একটু জানি। মরিচঝাপি হত্যাকাণ্ড, কাশীপুরের যে গণহত্যা, এগুলো দয়া করে একটু রিপোর্টটা মানুষের সামনে বার করুন না, তাহলে আমরা তো খুশি হতাম। আপনারা কিচ্ছু করেননি। আর সেই সময় তো আপনাদের রাজনীতি ছিল কি, আপনার ধরুন আপনি যখন সেটা মানুষ তার রায়তে জানিয়ে যে, আরে আপনারা তো ওই একটা জায়গায় চলে যান নির্বাচন। আচ্ছা, আমরাও তো দিল্লিতে নির্বাচনে জিতেছি, আমরা তো সেই আলোচনা করছি না। এখানে নির্বাচনে জেতার প্রশ্ন হচ্ছে না। মরিচঝাপিতে মানুষের ওপর আক্রমণ হয়েছিল, আপনারা তো অনেক ধরনের জল ঘোলা করার চেষ্টা করছেন। আপনাদের তো শুনলেই আতঙ্ক হয়, বিজেপি রাস্তায় নামলে কেন এত আতঙ্ক আমি বুঝি না। মরিচঝাপিতে আমরা মরিচঝাপি নিয়ে যাচ্ছি, আপনারা এখানে ভয়ের চোটে শুরু করে দিয়েছেন। এত আতঙ্ক কিসের বলুন দেখি? এত আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নেই। বিরুদ্ধে যাচ্ছি না, কান্তিবাবুর কাছে যাবো। কান্তিবাবু অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছেন। যাচ্ছি না ওখানে। কান্তিবাবু আপনি আপনার ভয় পাচ্ছেন। আপনার বৈশানদা আসবো কান্তিবাবুর কাছে একটু যাবো। কান্তিবাবু অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, বলুন কান্তিবাবু। একটা কথা তো অস্বীকার করে লাভ নেই, সেই সময় বামফ্রন্ট সরকারে যারা আমাদের অংশীদার ছিল তাদের মধ্যে কোনো কোনো শরিক দলের এ সম্পর্কে দ্বিমত ছিল, কিন্তু আমাদের বেশিরভাগ বামপন্থী দলগুলো আমরা মনে করি যে সুন্দরবনকে রক্ষার স্বার্থে সুন্দরবনের এই সমস্ত সংরক্ষিত এলাকাগুলোতে নতুন করে বসতি করতে দেওয়া যায় না। একটা কথা ভেবে রাখুন, একবার যদি মরিচঝাপিতে এদের বসতিটাকে অনুমোদন দেওয়া হতো, তাহলে সুন্দরবনের আর যে সংরক্ষিত এলাকাগুলো, একটা দ্বীপও কি রক্ষা করতে আমরা পারতাম? আমি এই বেসিক কোশ্চেনটা বলছি যে সুন্দরবনের রক্ষার স্বার্থে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইন্টারন্যাশনাল হেরিটেজ, পরিবেশ রক্ষার স্বার্থে সেদিন আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। তবে গণহত্যা যেটা হয়েছিল, দয়া করে যাদের এই মারা গেছে তাদের নাম ঠিকানা সহ যদি পেশ করতে পারতো তাহলে খুশি হতাম, কিন্তু কেউ কয়েকটা নাম ছাড়া দিতে পারেনি। কিছু লোক মারা গেছে, এটা ঘটনা মরিচঝাপির ভেতরে যারা ক্যাম্পে ছিলেন, সেখানে জমি যাদের বিলি করা হয়েছিল তারা শুধুমাত্র উদ্বাস্তু না, জমির প্রতি স্বাভাবিক একটা আকর্ষণ লোভ থাকে। ক্যানিং, বাসন্তী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ বিভিন্ন এলাকা থেকে মানুষ এই জমি বিক্রি হওয়া শুরু হলো, ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়লো, জঙ্গলের কাঠ সব হাসিল হয়ে গেল, বাংলাদেশের কাঠ চালান হতে থাকলো, উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। আমি যে কোশ্চেনটা করতে চাইছি, সুন্দরবন রক্ষার স্বার্থে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় আমরা যে কজন আলোচনায় অংশীদার হয়েছি, তা আমরা কি এখন মনে করি এই সংরক্ষিত এলাকায় বসতি করতে দেওয়া উচিত? সেই সময় জ্যোতিবাবু সিদ্ধান্ত নিয়েছিল উচিত না। আমি এখনও মনে করি সেই সিদ্ধান্তে আমাদের সবাইকে অবিচল থাকা উচিত। আমি প্রসঙ্গ উল্লেখ করি, সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী, সেই সময় এক সময় এই দণ্ডকারণ্য মানা ক্যাম্প থেকে অনেক মানুষ ফিরে আসছিল, বর্ধমান স্টেশনেই তাদের পিটিয়ে মেরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জ্যোতি বসুর সরকার 1 বছর ধরে সহনশীল মনোভাব নিয়ে কোনো বড় প্রয়োগ না করে অধিকাংশ কি ফেরত পাঠিয়েছিল লক্ষাধিক লোককে। তারপর একটু বৈশানদার কাছে যাবো, আসবো বিমল শঙ্কর বাবু, আসবো, আপনাকে সময় দেবো, আমি সময় দেবো আপনাকে সময় দেবো বিমল শঙ্কর বাবু। বৈশানদার কাছে যাবো। বৈশানদা, ক্যামেরার সামনে তো কান্তিবাবু অকপটে একদম চাইছেন আপনাদের কাছে যে আপনারা দিন তালিকা কতজন মারা গেছিল। 1979 সালের ঘটনা, এই তালিকা বারবার সেই সময়ে বলা হয়েছে। উনি নিজেও স্বীকার করছেন যে বহু মানুষ মারা গেছে,
কিন্তু উনি আবার একই সঙ্গে বলছেন কিছু মানুষের নাম আমরা জানি, কিছু মানুষের নাম জানি না। কিছু মানুষে মারা গেছে, আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে ওখানে সেই সময়, এটা আপনার অ্যাডমিশন আছে। সরি আমি বলি, আপনি তো অ্যাডমিট করলেন যে কিছু মানুষ মারা গেছে, আপনি তো কান্তিবাবু বলুন। না 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 না, কিছু মানুষ যে মারা গেছে আপনি তো অ্যাডমিশন করলেন, আমি শুনলাম। সেটা একটু সংশোধন করে নেবেন। সেটা মারা গেছে কলেরা, আন্ত্রিক রোগে, ম্যালেরিয়াতে কিছু মানুষ মারা গেছে পরিষেবা না পাওয়ার জন্য। সেই পরিষেবা কুমিরবাড়িতে দেওয়া হয়েছিল, মোল্লাখালীতে দেওয়া হয়েছিল, কিন্তু মরিচঝাপিতে সরকার সেই রকম কোনো রিলিফ ক্যাম্প বা চিকিৎসা কেন্দ্র করেনি। দুর্ভাগ্যজনক কিছু মানুষের মৃত্যু এইভাবে হয়েছিল। পুলিশের গুলিতে মারা গেছে, সেই হিসেব যদি দিতে পারেন নাম ঠিকানা সহ, তাহলে আমরা খুশি হব। বেশ, একটু মধুময় বাবুর কাছে যাবো। মধুময় বাবু, শুরুতেই আপনাকে যে প্রশ্নটা করেছিলাম এবং তার প্রেক্ষাপট, আসবো বৈশানদা, আসবো আপনি প্রেক্ষাপটটা ব্যাখ্যা করেছিলেন। সেখানে দাঁড়িয়ে ডেকে আনা কথাটা হয়েছিল, কারা ডেকে এনেছিল? বামেরাই কি ডেকে এনেছিল? সমস্যাটা 1947-এর পর থেকে। কথা প্রসঙ্গে কথা বিমল শঙ্কর বাবু বলেছিলেন 47 সালের পর সরকার বুঝতে পেরেছিল উদ্বাস্তুদের জায়গা দেওয়ার মতো জায়গা বাংলায় নেই। না, ডেকে আনা কথাটা যে বললাম তো বারবার পুনরাবৃত্তি করা হবে। বামেরাই ডেকে এনেছিলেন, রাম চ্যাটার্জিও বাম ছিলেন, কিরণময় নন্দও তখন বাম ছিলেন, অশোক ঘোষও বাম ছিলেন, তারা সেখানে গিয়েছিলেন এবং জ্যোতিবাবুও সেখানে গিয়ে ভাষণ দিয়েছেন। সেটাও আমি মালকানগিরির লোকের কাছে শুনেছি, মানুষজনের কাছে, একজনের কাছে না অনেকজনের কাছেই শুনেছি। যদি গোটাটাই অপপ্রচার যদি করা হয় তাহলে পরে অপপ্রচার তারা করেছেন। কিন্তু কেন অপপ্রচার করতে যাবেন, কেন অপপ্রচার করতে যাবেন? আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো মধুময় বাবু। সমর মুখার্জি, প্রাণকৃষ্ণ চক্রবর্তী, আমায় কথাটা শেষ করতে দিন। হ্যাঁ বলুন। আমাকে কথাটা শেষ করতে দিন, আমায় কথাটা শেষ করতে দিন। 70 দশকে বরানগরের গঙ্গায় কতজনকে ভাসানো হয়েছিল তার কি তালিকা আছে? তার কি তালিকা দিতে পারেন? সেই বরানগরের সেই গণহত্যার ভিত্তিতে কিন্তু আপনারা রাজনীতি করেছেন, সিপিএম বামপন্থীরা রাজনীতি করেছেন, ক্ষমতায় এসেছেন, তারপরে কিছু করেছেন? সেই তালিকাটাকে উদ্ধার করার চেষ্টা করেছেন? যে তালিকাটা উদ্ধার করা হয়েছিল, আমাদের বন্ধুরা তালিকাটা উদ্ধার করার চেষ্টা করেছিল, তার আগে কমিশনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলো তো রাজনৈতিক কারচুপি, শাসক দলের কারচুপি, সব শাসক দলই করে। প্রফুল্ল সেনের সময়ে কিন্তু উদ্বাস্তুদের মানে বাংলার বাইরে থাকা উদ্বাস্তুদের সহৃদয় মানে সাদর আহ্বান জানানো হয়নি, অথচ তিনি জনতা দলের নেতা হিসেবে উদ্বাস্তু উন্নয়নশীল পর্ষদে বা সুন্দরবনের উদ্বাস্তু উন্নয়নশীল কমিটির পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। এটাও কিন্তু আরেক ধরনের মানে দ্বিচারিতা। এই দ্বিচারিতাগুলো স্পষ্ট হওয়া দরকার। মানে আমি অন্য কেউ মারলে পরে লিস্ট চাইবো আর আমি মারলে পরে লিস্টটা দেবো না, সেটা তো ঠিক নয়। বিমল শঙ্কর বাবু, 19 জানুয়ারি 2010 একটি বহুল প্রচারিত সংবাদপত্রে সেখানে একটি আর্টিকেল ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে উদ্বাস্তু নেতা অরবিন্দ ঢালি তিনি বলেছিলেন যে সেই সময় তাদের ভুল হয়েছিল। বিমল শঙ্কর বাবু, ভুল হয়েছিল তার কারণ হচ্ছে তাদের যে জায়গায় তারা আছেন বা কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন সংস্থা মিলে সেখান থেকে চলে আসাটা নিশ্চয়ই ভুল হয়েছিল বলে তারা মনে করেন। আমি একটা কথা এখানে কান্তিবাবুকে বলি, কারণ এই আলোচনাটার কান্তিবাবুর সঙ্গে যতটা আলোচনা করব, কারণ তাদের এখানে রেলেভেন্স আছে, কারণ তখন তারা ক্ষমতায় ছিলেন, তৃণমূল তখন ক্ষমতায় ছিল না, তাই এটা তৃণমূলকে বলে লাভ নেই। আমি একটা কথা বলি, কান্তিবাবুকে একটা কারণে আমি শ্রদ্ধা করি, এই বয়সেও তিনি কিন্তু সুন্দরবনে যান, মানুষের পাশে থাকেন। তার কাছে আমার কিছু পাওয়ার নেই, মুখে প্রশংসা করে তো আমি কিছু পেতে যাব না, কিন্তু যে যেটা করে এটা কিন্তু আমি স্বীকার করি, কান্তিবাবুর প্রতি আমার শ্রদ্ধা জানাই। কিন্তু একটা বিষয় আপনি আমাকে বলুন কান্তিবাবু, যে আমি নিজেও জানি যে ওই সময়ে সুন্দরবন অঞ্চলের যারা আরএসপি নেতা, বহু নেতাকে বিভিন্ন দ্বীপ ছেড়ে পালাতে হয়েছিল আপনাদের ক্যাডারদের ভয়ে, কারণ আপনাদের ক্যাডাররা তারা উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিল বলে আপনাদের ক্যাডাররা তাদের কিন্তু ঘরছাড়া করে দিয়েছিল। এক, দ্বিতীয় নম্বর, এই যে মানুষগুলো মারা গেছিল, আপনি বললেন কেন মারা গেছিল জানেন? এবার আমি বলি, আপনাদের পুলিশ দিয়ে আপনারা গোটা দ্বীপটাকে ঘিরে দিয়েছিলেন, মানুষ জল খেতে পায়নি, ওখানে নোংরা জল খেয়ে মানুষ মারা গেছে পেট খারাপ হয়ে আন্ত্রিকে। এটা কিন্তু এই দায় আপনারা এড়াতে পারেন না। আর থার্ড হচ্ছে যে ওই সময়ে
যারা আপনারা পরবর্তীকালে এটা তদন্ত করলেন না যে কে ওদের গিয়েছিল, কেন ডেকে আনা হয়েছিল। আসলে আপনাদের দলের লোকেরাও গিয়েছিল, জ্যোতিবাবু ওখানে গিয়ে মিটিং করে এসেছিলেন যে তারা পশ্চিমবাংলায় উদ্বাস্তুদের পুনর্বাসন চান, যার জন্যই তো এই ঘটনা ঘটেছিল। আমি আরেকটা রেফারেন্স দেবো আপনাকে, দয়া করে প্রফুল্ল চক্রবর্তী দি মার্জিনাল মেন বইটা একটু পড়ে নেবেন। এখানকার উদ্বাস্তু পুনর্বাসন নিয়ে কি কি ঘটনা ঘটেছে সুন্দর করে সে বইটা গবেষণা একটু যাবো। বিমল শঙ্কর বাবু, আপনি যে কথাটা বললেন আরএসপির একটা ছোট্ট জাস্ট ইনফরমেশন দিয়ে রাখছি, আমার কাছে ছিল বলে দিচ্ছি। সন্দেশখালী 14টি পঞ্চায়েতের মধ্যে 12টিতেই আরএসপি জয়লাভ করেছিল সেই সময়। কান্তিবাবুর কাছে একটু যাবো। কান্তিবাবু, সমর মুখা যে কোনো কারণে হয়তো একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, একটু বৈষ্ণবদার কাছে যাবো। বৈষ্ণবদা, আপনারা এর আগে বারংবার যে অভিযোগগুলো করেছিলেন বিজেপির বিরুদ্ধে, আজকে আপনার কথা প্রসঙ্গে উঠে আসলো যে বিজেপি এ রাজ্যে কোনো ইস্যু তৈরি করতে পারছে না, তাই পুরনো ইস্যুগুলোকে নিয়ে আসছে। আপনারা বলেছিলেন যখন সিঙ্গুরে গিয়ে আন্দোলন করা হয়েছিল তখনও, কিন্তু বিমল শঙ্কর বাবু তো বলছেন যে ধরনের অন্যায় হয়েছে, যে ধরনের ইস্যুগুলো হয়েছে সেগুলো ভবিষ্যতে সবই নিয়ে আসবেন তারা। হ্যাঁ, এখন 1979 সালের ঘটনা, 2022 সালে উনি আন্দোলনের কথা বলছেন, কিন্তু যখন করার দরকার ছিল আন্দোলনটা, যখন ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু উনি বলছেন আমার অস্তিত্বই ছিল না, তো আমি আন্দোলন করব কি করে। তো আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে ওনারা উনি এক্ষুনি বললেন যে ওনাদের বক্তব্য মনোপুত হচ্ছে না, যে সিএটাকে ওনারা বাস্তবায়ন করতে দেরি হওয়ার জন্য মতুয়ারা ক্ষুব্ধ। আমার বক্তব্য যে এই জন্য উনি 1979 সালের গণহত্যা আক্রান্তদের ঘটনাটাকে নিয়ে আসছেন। আমি এটাও আপনাকে বলছি যে বিজেপি যত রকমভাবে চেষ্টা করুক না কেন, ওদের আর এখানে পালে হাওয়া তুলতে পারবে না, কারণ ওদের যা অবস্থা হয়েছে সবাই ওদের দল ছেড়ে চলে যাচ্ছে। প্রতিদিন টিভিতে তো দেখতে পাচ্ছেন। বেশ, বুঝতে পেরেছি। একটু কান্তিবাবুর কাছে যাবো, সময় প্রায় শেষের দিকে। কান্তিবাবু, একদম ছোট করে জানতে চাইবো, ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল বামপন্থী সংগঠন তৈরি হয়েছিল উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর জন্য। 77 সালের পর থেকে তাদের কি ভূমিকা ছিল একটু যদি ব্যাখ্যা করেন একদম ছোট করে। দেখুন, এমনিতেই কলকাতা তার শহরতলিতে, সেই বড়নগর বলুন, পানিহাটি বলুন, সোদপুর বলুন, এদিকে যাদবপুর বলুন, টালিগঞ্জ বলুন, সমস্ত নিচু জমি বা পতিত জমিতে লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আশ্রয় নিয়েছিল। তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং তাদের দলিলও দেওয়া হয়েছে। সত্যি সত্যি ভারত যখন ভাগ হলো, বিভাজন হলো, তখন এই কথাটাই ছিল যে উদ্বাস্তুরা পাঞ্জাব এবং পশ্চিম বাংলাদেশ ভাগ হওয়ার পরে যেসব উদ্বাস্তু হবে কেন্দ্রীয় সরকার সব দায়িত্ব নেবে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা ছোটো রাজ্যে এই কোটির উপরে মানুষ, তাদের পুনর্বাসন দেওয়া অসম্ভব। কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব নেওয়া উচিত ছিল যে এইসব পুনর্বাসনের বিষয়ে তাদের ভাবনা চিন্তা করা, এবং তৎকালীন সেই সময় যে আলাপ আলোচনা হয়েছিল যে দণ্ডকারণ্য হোক, মালকানগিরি হোক, আন্দামান হোক, সেই সব পুনর্বাসন হবে এবং প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে সাহায্য করবে। পাঞ্জাবে যেভাবে সমাধান হয়েছিল, সাহায্যটা করা হয়েছিল, পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা বঞ্চিত হয়েছিলাম। বেশ, বুঝতে পেরেছি। কান্তিবাবু, আজকের আলোচনা এখানেই থামাতে হচ্ছে, সময় আমাদের প্রত্যেকের কাছেই সীমিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ বিমল শঙ্কর বাবু আপনাকে, বৈষ্ণব বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, মধুময় বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। 10ই ফেব্রুয়ারি 1979 একটি পত্রিকায় পেপার কাটিংয়ে দেখছিলাম, সেখানে জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের তৎকালীন বিরোধী দল তাদের কাছে আবেদন করেছিলেন, অনেক ইস্যু আছে, দয়া করে মরিচ ঝাঁপি নিয়ে রাজনীতি করবেন না। তারপরের প্রেক্ষাপট কি হয়েছিল প্রত্যেকেরই জানা, কিন্তু আগামী দিনে, কারণ রাজনীতি এখনো চলছে, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আগামী দিনে সেই রাজনীতির জল কোন দিকে গড়ায় সেদিকে। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ থাকুক TV9 বাংলায়। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।